স্লাইড দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। জি স্যার। শুভ সকাল। আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে এখানে আমার পার্টিকুলার্স গুলো দেয়া আছে। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ইন ক্লাস তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। আর ক্লাসের বাইরে যদি কারোর কোনো কোয়েরি থাকে তাহলে তোমরা আমাকে ইমেল করতে পারো। এখানে ইমেল অ্যাড্রেস গুলো দেয়া আছে। তোমরা আমাকে টুইটারে ফলো করতে পারো ফর এনি আপডেটস। তোমরা জানো যে আমরা সাধারণত ক্লাসগুলো রেকর্ড করি এবং আমার ইউটিউব চ্যানেলে এগুলো প্লেস করা হয়। তো যারা কোনো অংশ মিস করবা বা কোনো কারণে এই ক্লাস অ্যাটেন্ড করতে পারছো না, তারা পরবর্তীতে সেখান থেকে সহযোগিতা নিতে পারো। আর সাধারণত এই ক্লাসের পিডিএফ ফাইলটা আমার ওয়েবসাইটে আপলোড করা থাকে। তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তোমরা জানো যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং এ থেকে এখনো আমাদের উত্তরণ ঘটেনি। এই পরিস্থিতি থেকে আমরা কবে নিষ্কৃতি পাবো সেটাও আমরা জানি না। তো এই বিশেষ পরিস্থিতির মধ্যে আমি প্রত্যাশা করি যে তোমরা এই সতর্কতাগুলো অবলম্বন করবা। তো তোমরা জানো যে আমরা ইন্টারফারেন্স অফ লাইট পড়ছিলাম। আজকে আমাদের নিউটনস রিং পড়ার কথা এবং সে অনুযায়ী আমরা নিউটনস রিং দিয়ে শুরু করছি। তোমরা জানো যে যদি নাকি আমরা একটা সোর্স এক্সটেন্ডেড সোর্স এস রাখি, এইখানে আমরা দেখিয়েছি আমাদের একটা সোর্স এস আছে এবং সেটা যদি একটা কনভার্জিং লেন্স L1 এর ফোকাল প্লেনে থাকে, তখন এই সোর্সটাকে এই লেন্সটা কি করে, ইট উইল মেক দি রেস প্যারালাল। এবং এই প্যারালাল রে গুলো আমরা এখানে যদি একটা প্লেন গ্লাস প্লেট রাখি at 45 ডিগ্রি অ্যাঙ্গেল আইদার উইথ দি ভার্টিক্যাল অর উইথ দি হরিজন্টাল, একই কথা, তাহলে সেক্ষেত্রে এই প্যারালাল বিম অফ লাইট এটাতে রিফ্লেক্ট করে নিচের দিকে যাবে এবং আমরা এখানে একটা গ্লাস প্লেট জি রেখেছি যার উপরে একটা প্লানো কনভেক্স লেন্স এল রেখেছি। তো তোমরা জানো যে এই আলো যেটা এখান থেকে প্যারালালি আসলো সেটা এই গ্লাস প্লেট বি তে রিফ্লেক্ট করে এইখানে নিচের দিকে আসবে এবং আসলে তোমরা দেখতে পাচ্ছ যে এই লেন্স এবং গ্লাস প্লেটের মাঝখানে আমাদের একটা এয়ার ফিল্ম আছে। তো যার ফলে নাকি এই গ্লাস প্লেটের উপরের অংশে খানিকটা রিফ্লেক্ট করে যাবে আর এই যে লেন্সটা দেখছো তার নিচের অংশে খানিকটা রিফ্লেক্ট করবে। তাহলে এই যে দুটো রিফ্লেকশন, একটা হলো গ্লাস প্লেটের উপর থেকে আর একটা হলো আমার এই যে প্লানো কনভেক্স লেন্সের লোয়ার সারফেস থেকে, এই দুটোর কম্বিনেশনের ফলে আমরা ইন্টারফারেন্স দেখতে পাবো। তো আমরা এখানে যদি খেয়াল করি, আমরা এখন রিফ্লেক্টেড লাইটের জন্য ইন্টারফারেন্স কনসিডার করছি। তো রিফ্লেকশনের জন্য আমরা এই ছবিটাকে একটু বড় করে ড্র করার চেষ্টা করেছি এবং তোমরা দেখো যে আমরা যদি দেখি যে যেই রেটা ভার্টিক্যালি আসছিল আসলে ভার্টিক্যালি আসলে একই সোজা হয়ে যায়, ওই কারণে আমরা একটু এইটাকে অ্যালাইন করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ইনকামিং রেটা আসছে সেইটা এই যে লেন্সের নিচের সারফেসে কি করছে, এখান থেকে একটা রিফ্লেকশন হচ্ছে, আরেকটা কি হচ্ছে এখান থেকে রিফ্রাক্ট করে যাচ্ছে, করে এই যে গ্লাস প্লেটের উপরের সারফেস থেকে একটা রিফ্লেকশন আসছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে দুটো রে অফ লাইট, এই দুটোকে আমরা কোহারেন্ট সোর্সেস অফ লাইট বলতে পারি। তো তাই যদি নাকি হয় তাহলে তাদের সুপার ইম্পোজিশনের ফলে কি হবে, তাদের সুপার ইম্পোজিশনের ফলে ইন্টারফারেন্স ঘটবে এবং এই ব্রাইট অথবা ডার্ক ফিল্মস তৈরি হতে পারে ডিপেন্ডিং আপন দেয়ার ফেজ ডিফারেন্স। তো তোমরা দেখো আমরা যদি নাকি কনসিডার করি যে এই যে প্লানো কনভেক্স লেন্সটা, তো এটা কি লেন্স মানে হলো একটা স্ফিয়ারের অংশ, তাই না? স্ফিয়ারের অংশ মানে আমরা এখানে 2 ডাইমেনশনালি ড্র করছি, এটা যদি 3 ডাইমেনশনালি হতো তাহলে তোমরা দেখতে পেতে যে সব দিকে এই যে লেন্সের ইয়েটা এই কার্ভটা থাকতো। তার মানে হলো যে এই যে যেই জায়গাটায় আমরা দেখাচ্ছি যে এই যে আলোটা পড়ছে, এই
এই এই জায়গাটায় ঠিক যত থিকনেস এখান থেকে গ্লাস প্লেটের যে ডিসটেন্স ঠিক এইরকম থিকনেস আমার এই লেন্সের সব দিকেই আমি পাবো। তার মানে হলো যে সেই পয়েন্ট গুলোকে যদি আমরা এড করি তাহলে সেইটা কি পাবো? আমরা একটা সার্কেল পাবো। তো যদি নাকি আমাদের ইন্টারফারেন্সটা আইদার এইটা ইন্টারফারেন্সের ফলে যদি আমাদের ডার্ক ফ্রিঞ্জ হয় অথবা ব্রাইট ফ্রিঞ্জ হয়, সেইটা একটা সার্কুলার পাথ তৈরি করবে এবং যার ফলে নাকি আমরা একটা রিং শেপ পাবো। তো এই যে রিং আমরা পাবো এইটাকে বলা হয় নিউটনস রিং। আর যেহেতু আমাদের এই যে পয়েন্ট অফ কন্টাক্ট যদি নাকি আমরা এই জায়গাটা কনসিডার করি যে এটা যদি আমাদের পয়েন্ট অফ কন্টাক্ট হয়, এখান থেকে তুমি যত দূরে যাবা তত আমাদের এই থিকনেসটা কি বাড়তে থাকবে। তার মানে এই ডিপেন্ডিং আপন যে আমাদের এই থিকনেসের পরিবর্তনের ফলে আমাদের এই যে রে দুটো আসছে তাদের মধ্যে পাথের পার্থক্য সৃষ্টি হবে এবং আমরা অল্টারনেট ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জ আমরা দেখতে পাবো। এবং তাই যদি আমরা দেখতে পাই এখানে আমি একটা প্যাটার্ন তোমাদেরকে দেখিয়েছি। এইরকম আমরা সার্কুলার ফ্রিঞ্জ আমরা দেখতে পাবো। তো এই এটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে তোমরা দেখো এই যে সেন্টারটা আমরা দেখিয়েছি, সেন্টারটা আমরা ডার্ক দেখাচ্ছি। কেন ডার্ক হবে? ডার্ক হবে বিকজ তোমরা যদি এইখান থেকে খেয়াল করো অথবা তুমি যদি এই যে উপরের ফিগারে আসো, এখান থেকে দেখো যে এই যে রেটা আসছে একটা হলো যে এই লেন্সের নিচের সারফেস থেকে একটা রিফ্লেকশন হচ্ছে যেটার কোনো ফেজ চেঞ্জ হবে না বিকজ এটা হলো আমাদের ইয়ার মিডিয়াম ইন্টারফেসে। আরেকটা হলো যে গ্লাস প্লেটের নিচের সারফেস থেকে আসছে। তাহলে এইটা গ্লাস সারফেস এটা তো ডেন্সার মিডিয়াম, তার মানে এখানে একটা ফেজ চেঞ্জ হচ্ছে। তাহলে যেহেতু আমাদের এই যে দুটো রে আছে একটা হলো ফেজ চেঞ্জ হচ্ছে, ফেজ চেঞ্জ কত হচ্ছে তোমরা জানো যে ডেন্সার মিডিয়াম ইন্টারফেসে যদি রিফ্লেকশন হয় তাহলে ফেজ চেঞ্জ পাই হয়, আমরা সেটাও একটু পড়বো। আর রেয়ার মিডিয়াম ইন্টারফেসে হলে তার কোনো ফেজ চেঞ্জ হয় না। তার মানে এই দুটোর সুপার ইম্পোজিশনের ফলে আমাদের কি পাওয়ার কথা? ডার্ক পাওয়ার কথা। তাহলে সেন্টারটা কেন ডার্ক হলো সেটা বুঝলাম। এখন তোমরা ওখানে দেখলা যে এই যে সেন্টারটা একটা পয়েন্ট নয়, একটা জিওমেট্রিক্যাল পয়েন্ট নয়। এটা জিওমেট্রিক্যাল পয়েন্টই হওয়ার কথা ছিল যদি নাকি আমাদের এই যে পয়েন্ট অফ কন্টাক্টটা জিওমেট্রিক্যাল পয়েন্ট হতো। কিন্তু আসলে দেখা যায় আমরা যখন এই লেন্সটাকে প্লেস করি তখন এইটা আসলে জিওমেট্রিক্যাল পয়েন্ট না হয়ে এই কন্টাক্টটার একটা স্প্রেডিং থাকে। যে কারণে নাকি আমরা এইখানে এইখানে একটা পয়েন্ট না হয়ে এইখানে আমরা একটা সার্কুলার শেপ বা সার্কুলার প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। তো সেই কারণে আমাদের এইখানে এই যে ইন্টারফারেন্স প্যাটার্নটা এরকম হচ্ছে। এখন আমরা আসি যে যদি নাকি আমরা কনসিডার করি এই যে পয়েন্ট অফ কন্টাক্ট থেকে এই যে আমার যেই পয়েন্ট আমরা এখানে কনসিডার করেছি এইটার দূরত্ব যদি আমরা আর কনসিডার করি, যেখানে আমরা এই পয়েন্টটাকে আমরা পি দিয়ে ডিনোট করছি, যে পাশে দেখো আমরা এইখানে যেই প্লানো কনভেক্স লেন্সটা আছে সেইটার স্ফেরিক্যাল পার্টটা আমরা ড্র করার চেষ্টা করছি। যেহেতু এটা 2 ডাইমেনশনাল সেই জন্য আমরা সার্কুলার প্যাটার্নটা দেখছি। তো তাহলে আমরা এই যে ইপি ইকুয়াল টু আমরা আর কনসিডার করছি, তার মানে আমাদের যে রিং এর রেডিয়াস আমরা আর কনসিডার করছি। তাহলে এই আর রেডিয়াস তার মানে এইদিকেও এই যে ই থেকে আর ডিস্টেন্সে এইচ আর একটা বিন্দু একই। তার মানে এইখানে যদি আমার সে ব্রাইট ফ্রিঞ্জ হয় তাহলে এইচ এখানেও আমাদের ব্রাইট ফ্রিঞ্জ হবে, এখানে যদি আমাদের ডার্ক ফ্রিঞ্জ হয় তাহলে এখানেও আমাদের ডার্ক ফ্রিঞ্জ হবে। আর আমরা এই যে ও ই তার মানে এই যে এইচ বা পি বিন্দু এইখানে আমাদের যে ইয়ারের যে থিকনেস সেইটাকে আমরা কনসিডার করছি, সেই থিকনেসটা হলো আমাদের টি। তো তাই যদি নাকি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি এই যদি ব্রাইট ফ্রিঞ্জ কনসিডার করি তো তোমরা জানো যে ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম টুয়াইস মিউ টি কস থিটা। এটা ছিল আমাদের পাথ ডিফারেন্স এবং সেটা ইকুয়াল টু হবে আমাদের এন ল্যামডা, তাই না? হাউভার এই টুয়াইস মিউ টি কস থিটা এটা ছিল আমাদের কি অপটিক্যাল পাথ ডিফারেন্স। তো যদি আমাদের
রিয়েল পাথ ডিফারেন্স কনসিডার করতে হয় তাহলে কি করতে হবে? আমাদেরকে এই এই যে এইখানে লাইট রিফ্লেকশন করছে এখান থেকে কোথায়? এটা হচ্ছে লোয়ার সারফেস অফ দিস লেন্স। তাহলে এইখানে আমাদের ডেন্সার থেকে রেয়ার মিডিয়াম ইন্টারফেসে এটার কোনো ফেজ চেঞ্জ হচ্ছে না। বাট এই যে পরের রেটা এখানে আমাদের ফেজ চেঞ্জ হচ্ছে। তাহলে তোমাদের মনে আছে যে গত ক্লাসে যখন আমরা এই রিফ্লেক্টেড লাইট এর জন্য থিওরি পড়ি, তখন আমরা কি করেছিলাম? তখন আমরা এখান থেকে ল্যামডা বিয়োগ করেছিলাম। ল্যামডা বিয়োগ করেছিলাম। কেন? কারণ হলো যে তখন আমাদের এই যে ইনসিডেন্সটা হয়েছিল রেয়ার থেকে ডেন্সারে। বাট এখানে কি হচ্ছে? এখানে হলো ডেন্সার থেকে রেয়ারে। তার মানে আমাদের এইখানটায় এই যে ল্যামডা হাফ বিয়োগ না করে আমাদের এই জায়গাটায় এড হবে। তার মানে হলো যে এই যদি আমরা এড করি, এখানে যদি আমরা এড করি তাহলে n ল্যামডা থেকে এই অ্যাডিশনটা বিয়োগ করলে আমরা পাচ্ছি টুয়াইস n মাইনাস 1 ল্যামডা বাই 2। যেখানে n ইকুয়াল টু 1 2 3 বলেছি, আমরা এখানে দেখো n ইকুয়াল টু 0 বসাইনি, কারণ 0 বসালে কি হবে? 0 বসালে আমাদের এটা নেগেটিভ হবে এবং এইখানে দেখো সবগুলো জিনিসই হলো আমাদের পজিটিভ। কাজেই এইগুলো তো নেগেটিভ হতে পারে না। সো আমরা এই 0 কে এক্সক্লুড করেছি। এখন কথা হলো যে থিটা যদি স্মল হয়, সার্টেনলি থিটা তো স্মলই, বিকজ আমরা নরমাল ইনসিডেন্স কনসিডার করছি। এখানে দেখো আমরা নরমাল ইনসিডেন্স কনসিডার করছি, তার মানে থিটা অলমোস্ট 0। আর তাই যদি নাকি হয় তাহলে cos থিটা ইকুয়াল টু আমাদের 1। আর ইয়ারের জন্য আমাদের মিউ কত? ইয়ারের জন্য মিউ আমাদের 1। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি টুয়াইস টি ইকুয়াল টু টুয়াইস n মাইনাস 1 ল্যামডা বাই। এখন আমরা দেখি ডার্ক রিং এর ক্ষেত্রে আমরা কি পাবো? একইভাবে আমরা টুয়াইস মিউ টু cos থিটা। তাহলে এইখানে আমাদের যদি প্লাস কি ছিল? প্লাস ল্যামডা হাফ। তো এখানে কি ছিল? আমাদের টুয়াইস n প্লাস 1 ল্যামডা হাফ ছিল। তাহলে এইটাকে যদি আমরা ডান পাশে নিই তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? আমরা এখান থেকে n ল্যামডা পাচ্ছি। তো cos থিটা ইকুয়াল টু 1 যদি আমরা বসাই তাহলে আমরা টুয়াইস t ইকুয়াল টু পাবো n ল্যামডা। এখানে আমরা n ইকুয়াল টু 0 1 2 3 ইত্যাদি বসাই। এখন দেখো আমরা যদি আবার এই যে আগের ফিগারে যাই, এই যে এখানে যদি আমরা আবার যাই তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এইটা যেহেতু একটা সার্কেল, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি AC গণিত EP ইকুয়াল টু কি হবে? এই যে আমাদের ব্যাসটা আছে, এই যে ডায়ামিটারটা আছে সেটা এই যে ই বিন্দুতে ছেদ করেছে। তার মানে ই থেকে এই যে এই অংশটা আর এইটুকুর গুণফল। তো এই এইটুকু কত? এইটুকু হলো আমাদের টুয়াইস r মাইনাস ডায়ামিটারটা কত? এই যে আমার লেন্সের যে রেডিয়াস অফ কার্ভেচার তার ডাবল হলো ডায়ামিটার। তো রেডিয়াস অফ কার্ভেচার যদি আমরা ক্যাপিটাল আর কনসিডার করি, যেটা আমরা এখানে লিখেছি, তাহলে টুয়াইস r মাইনাস OE। তো ওই সমান আমরা কনসিডার করছি হলো আমাদের এই যে থিকনেস হলো t। তাহলে আমরা এখান থেকে লিখতে পাচ্ছি কি? এখান থেকে আমরা লিখতে পাচ্ছি এই যে ইপি গণিত এইচি ইকুয়াল টু ওই গণিত টুয়াইস আর মাইনাস ওই। তো ওই তো টি তোমরা অলরেডি জানো। আর এই যে ইপি আর এইচি দুটোই আমরা আর বলেছি। তাহলে এই ভ্যালু গুলো যদি আমরা এখানে বসাই তাহলে এখান থেকে পাচ্ছি আমরা আর স্কয়ার টি গণিত টুয়াইস আর মাইনাস টি। আমরা সেটাই এখানে লিখেছি। সো এখন যদি আমরা এই যে টুয়াইস আর মাইনাস টি, তো থিকনেসটা তোমরা জানো যে রেডিয়াস অফ কার্ভেচারের তুলনায় অত্যধিক কম। তাহলে তার ডাবল থেকে যদি আমরা টি বিয়োগ করি তাহলে সেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি টুয়াইস আর দিয়ে। আর তাই যদি আমরা করি তাহলে আর স্কয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি টুয়াইস আর। সো এখান থেকে আমরা টি যদি ইভ্যালুয়েট করি তাহলে আমরা এখান থেকে টি পাচ্ছি আর স্কয়ার বাই টুয়াইস ক্যাপিটাল আর। এখন এই টির ভ্যালু যদি আমরা কি 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনে বসাই, যে এইখানে এবং এই ইকুয়েশনটাতে যদি আমরা বসাই তাহলে আমরা দেখতে পাবো কি? দেখতে পাবো আমরা ব্রাইট রিং এর জন্য আর স্কয়ার ইকুয়াল টু পাবো টুয়াইস n মাইনাস 1 ল্যামডা আর বাই 2। আর ডার্ক রিং এর জন্য কি পাবো আমরা? ডার্ক রিং এর জন্য পাবো আর স্কয়ার ইকুয়াল টু n ল্যামডা আর। তো যদি আমরা আর এর মানটা জানতে চাই, আর হলো আমাদের রেডিয়াস অফ দি রিং, তাহলে আমাদেরকে একটা স্কয়ার রুট নিতে হবে। তাহলে ব্রাইট রিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আর হলো আমাদের স্কয়ার রুট অফ টুয়াইস n মাইনাস 1 ল্যামডা আর বাই 2।
আর ডার্ক রিং এর জন্য আমরা আর কত পাচ্ছি, স্কয়ার রুট অফ n ল্যামডা আর। কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার। স্যার স্যার ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার পাথ ডিফারেন্স এখানে প্লাস ল্যামডা বাই 2 কেন হয় নাই স্যার? আচ্ছা, এইখানে দেখো এখানে স্যার আমরা এখানে তোমাদের আগের ক্লাসে নিশ্চয় মনে আছে যে আমরা একটা প্লেন গ্লাস প্লেটে এই থিওরিটা ডেভেলপ করেছিলাম। তো যখন প্লেন গ্লাস প্লেটের থিওরি ডেভেলপ করি তখন তোমাদের মনে আছে যে এই যে এই যে রিফ্লেক্টেড লাইট, এই যে এটা, এই যে এটা আসলে উল্টো করে ড্র করা ছিল। তোমাদের মনে আছে নিশ্চয়ই যে এই দিক থেকে আসছিল, এই দিকে যাচ্ছিল। তো সেই ক্ষেত্রে তোমরা দেখছিলে যে এই যে এই পাশে বা এই পাশ থেকে এই পাশে আসলে এইখানে আমাদের ফেজ চেঞ্জটা হচ্ছিল। আর এই যে নিচে যেটা আসছিল সেটা কিন্তু ফেজ চেঞ্জ হচ্ছিল। এই যে নিচের সারফেসে এখানে এসে তারপরে আবার এখান থেকে রিফ্লেক্ট করছিল। সে কারণে আমরা কি করেছিলাম? আমরা ল্যামডা বাই 2 বিয়োগ করেছিলাম। তোমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা ল্যামডা বাই 2 বিয়োগ করেছিলাম। আর এখানে কি হচ্ছে? এখানে হলো উল্টোটা হচ্ছে। সেটা এই যে উপরেরটায় আমাদের ফেজ চেঞ্জ হচ্ছে না। যেখানে এখানে ফেজ চেঞ্জ হলে আমাদের ল্যামডা বাই 2 বিয়োগ করার কথা ছিল। তো এখানে ফেজ চেঞ্জ না হয়ে এই যে এই পরের রেটায় গিয়ে ফেজ চেঞ্জ হচ্ছে। তাহলে বিয়োগের জায়গায় কি হচ্ছে? এটা আমাদের এড হচ্ছে। তাহলে এখানে আমাদের ল্যামডা বাই 2 যোগ হচ্ছে। সেই কারণে এটা ঘটছে। তাহলে আমরা যদি এখানে এই যে তোমরা একটু খাতায় লিখছো কিনা যদি লিখে থাকো তাহলে এইটা যদি তোমরা এখানে যোগ করো তাহলে এখানে যদি তোমরা এই যে প্লাস ল্যামডা বাই 2 করো তারপরে এখানে ইকুয়াল টু n ল্যামডা করলে তাহলে এইটাকে সিম্পলিফাই করলে ল্যামডা বাই 2 যদি আমরা ডান পাশে নিই তাহলে টুয়াইস n মাইনাস 1 ল্যামডা বাই 2 হয়। জি স্যার, এটা না স্যার, পরেরটা তো হচ্ছে সেটা করা হয়নি ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে। পরেরটাতেও একই করা হয়েছে। এটা হলো আমাদের কিসের জন্য হলো? এটা আমাদের ব্রাইট ফ্রিঞ্জের জন্য হলো। ঠিক আছে? আচ্ছা, এইবার আসি আমরা ডার্ক ফ্রিঞ্জের জন্য। ডার্ক ফ্রিঞ্জের জন্য তো তোমার কি ছিল? প্লাস ল্যামডা বাই 2 ছিল, তাই না? এখানে প্লাস এই জায়গাটায় এই যে বাম পাশে কি ছিল? প্লাস ল্যামডা হাফ। তাহলে ডার্ক ফ্রিঞ্জের কন্ডিশন কি? টুয়াইস n প্লাস 1 ল্যামডা বাই 2। তাই তো? টুয়াইস n প্লাস 1 ল্যামডা বাই 2। টুয়াইস n প্লাস 1 ল্যামডা বাই 2 মানে কত? n ল্যামডা প্লাস ল্যামডা বাই 2। তাহলে বাম পাশেও একটা ল্যামডা হাফ আছে, ডান পাশেও একটা ল্যামডা হাফ আছে। তাহলে এটাকে এলিমিনেট করলে কি হয়? টুয়াইস মিউ টি cos থিটা ইকুয়াল টু n ল্যামডা হয় না? বুঝছি স্যার। আচ্ছা। আর কারোর কোনো কোশ্চেন আছে? তাহলে এখন দেখো আমরা এখানে আসি। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এই রিং এর রেডিয়াস সেটা প্রপোর্শনাল টু কি? প্রপোর্শনাল টু একটা হলো যে রিং নাম্বারের স্কয়ার, মানে এটার একটা টার্ম আছে রিং নাম্বারের জন্য, সেটা কত? টুয়াইস n মাইনাস 1 বাই 2 এটার স্কয়ার রুট। আর আরো দুটো জিনিস আছে, একটা হলো ল্যামডা আর একটা হলো আর, প্রত্যেকটারই স্কয়ার রুট। তার মানে হলো যে যদি নাকি তোমার এই ল্যামডাটা বৃদ্ধি পায়, যদি আমাদের ল্যামডাটা বৃদ্ধি পায় তাহলে কি হবে? রিং এর রেডিয়াস বৃদ্ধি পাবে। যদি আমরা এই যে প্লানো কনভেক্স লেন্স যেটা ব্যবহার করছি সেটা রেডিয়াস অফ কার্ভেচার যদি আমরা বৃদ্ধি করি তাহলে আমরা এই রিং এর রেডিয়াস বাড়াতে পারি। আরেকটা হলো রিং নাম্বার যত বেশি হবে তত এই রেডিয়াসটা বৃদ্ধি পাবে। একইভাবে আমরা যদি ডার্ক রিং এর ক্ষেত্রে কনসিডার করি সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাই হলো প্রপোর্শনাল টু স্কয়ার রুট অফ সামথিং। এই তার মধ্যে কি একটা হলো রিং নাম্বার, একটা হলো ওয়েভলেংথ অফ লাইট আর একটা হলো রেডিয়াস অফ কার্ভেচার। তো এইগুলো যদি নাকি আমাদের বৃদ্ধি পায় তাহলে কি হবে? তাহলে আমাদের এই রিং এর রেডিয়াস আচ্ছা, এখন আমরা যদি এই রিং এর ডায়ামিটার ডি কনসিডার করি তাহলে ডায়ামিটার মানে কত? ডাবল অফ দি রেডিয়াস। তো আমরা সেটাই করেছি, আর কে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। আর তাই যদি হয় তাহলে ডান পাশে আমাদের 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, তাহলে কত? টুয়াইস স্কয়ার রুট অফ n ল্যামডা। এখন দেখো সেন্ট্রাল ডার্ক রিং এর ক্ষেত্রে আমাদের n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু 0। একটা হলো যে আমরা ফেজ পরিবর্তনের জন্য যেটা দেখিয়েছি সেটা আমরা বলেছি যে কেন ডার্ক হয়। আর এখন আমরা ম্যাথমেটিক্যালিও দেখাচ্ছি n যদি নাকি আমাদের 0 হয় তাহলে কি হয়? তাহলে d 0 হয়। তাহলে তার মানে কি? সেখানে আমরা ডার্ক রিং পাবো। তো এখানে d 0 হওয়ার কথা ছিল কিন্তু এখানে স্প্রেডিং কি জন্য সেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। তো আমরা যখন এই যে যেহেতু এই ডিটা 0 সেন্ট্রাল রিংটা তো আমরা বলেই নিলাম, এইজন্য আমরা পরবর্তীগুলো
এই যে 1 2 3 ইত্যাদি কাউন্ট করি, তার মানে রিং নাম্বার 1 2 3 আমরা সেন্টার রিংটাকে বাদ দিয়ে কাউন্ট করি। এখন যদি নাকি আমরা ফার্স্ট রিং কনসিডার করি, তাহলে D1 ইকুয়াল টু কত হবে? D1 ইকুয়াল টু হবে n ইকুয়াল টু 1, তাহলে টুয়াইস স্কয়ার রুট অফ ল্যামডা আর। যদি আমরা সেকেন্ড ডার্ক রিং কনসিডার করি তাহলে কত হবে? 2 স্কয়ার রুট অফ 2 ল্যামডা আর। যদি n এর ডার্ক রিং কনসিডার করি তাহলে dn দিয়ে যদি রিপ্রেজেন্ট করি তাহলে dn ইকুয়াল টু 2 স্কয়ার রুট অফ n ল্যামডা। এখন যদি নাকি আমরা এই যে রিং নাম্বার 16 এবং 19 মানে 9th রিং কনসিডার করি, তাহলে D16 কত হবে? 2 স্কয়ার রুট অফ 16 ল্যামডা আর, সেটাকে সিম্পলিফাই করলে 8 স্কয়ার রুট অফ ল্যামডা আর। এন্ড D9 কত হবে? 6 স্কয়ার রুট অফ ল্যামডা। এদের মধ্যে ডিফারেন্স কত হবে? তাহলে D16 minus D9 and that will give you কত? 2 স্কয়ার রুট অফ ল্যামডা। একইভাবে যদি আমরা এই 4th আর ফার্স্ট রিং এর ডিফারেন্স কনসিডার করি, তাহলে আমরা D4 minus D1 লিখতে পারি। তাহলে কত হবে আমাদের? 2 স্কয়ার রুট অফ 4 ল্যামডা আর মাইনাস 2 স্কয়ার রুট অফ ল্যামডা। তো তোমরা জানো স্কয়ার রুট অফ 4 will give you 2, তার মানে এইটা হলো আমাদের 4 ল্যামডা আর মাইনাস 2 স্কয়ার রুট অফ ল্যামডা আর, that is going to give you 2 স্কয়ার রুট অফ ল্যামডা। এখন দেখো এটা কত? 2 স্কয়ার রুট অফ ল্যামডা। আমরা কত মানে কোথা থেকে কোথার পার্থক্য নিয়েছি? আমরা রিং নাম্বার 4 এর ডায়ামিটার থেকে রিং 1 এর ডায়ামিটারের ডিফারেন্স নিয়েছি, আর আগেরটা কি করেছিলাম? আমরা 16 থেকে 9 এর ডিফারেন্স নিয়েছিলাম, বাট দুটোরই ডিফারেন্স সেম। এর দ্বারা আমরা কি বুঝতে পারছি? এর থেকে আমরা বুঝতে পারছি যে যত আমাদের রিং নাম্বার বাড়বে তত কি হবে? আমাদের ডায়ামিটারটা কমতে থাকবে, তাই তো? তুলনামূলকভাবে আমাদের রিং এর ডায়ামিটারটা কমতে থাকবে। তার মানে হলো কি, এই যে অল্টারনেট ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জ যে আমরা দেখেছি, যত তুমি রিং এর নাম্বার বেশিতে যাবা তত দ্যাট উইল কাম ক্লোজার। এই জন্য তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই যে ফ্রিঞ্জ উইডথ ধীরে ধীরে কি হচ্ছে? ধীরে ধীরে কমে যাচ্ছে। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার। আচ্ছা, এইবার আমরা আসি ট্রান্সমিটেড লাইটের ক্ষেত্রে নিউটন। তো ট্রান্সমিটেড লাইটের ক্ষেত্রে কি ঘটবে দেখো, আমাদের এই আগের যে অ্যারেঞ্জমেন্ট ছিল একই অ্যারেঞ্জমেন্ট আমরা রাখছি, শুধুমাত্র এখানে যেটা করছি সেটা হলো যে এই যে আলোটা আসছে, আলোটা এসে এইটা পাস করে যাচ্ছে, তারপরে এই যে নিচের সারফেস থেকে রিফ্লেক্ট করে আবার এই যে প্লানো কনভেক্স লেন্সের লোয়ার সারফেসে রিফ্লেক্ট করে তারপরে আবার রিফ্লেক্ট করে এই যে নিচের দিকে আসছে। তাহলে এই হলো আমাদের ট্রান্সমিটেড লাইট। তাহলে ট্রান্সমিটেড লাইটের ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেট করব? দেখো, যদি নাকি আমরা ব্রাইট রিং কনসিডার করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের হবে টুয়াইস মিউ টি cos θ = n ল্যামডা। এখন দেখো ঠিক আগের মতো এইখানে আমাদের ব্রাইট রিং এর ক্ষেত্রে কি ঘটবে দেখো, আমাদের এই রেটার ফেজ চেঞ্জ হচ্ছে না, বাট এই রেটার ফেজ চেঞ্জ হচ্ছে কয়বার? 2 বার। একবার হলো এইখানে ল্যামডা হাফ, আর একবার এইখানে ল্যামডা হাফ। তাহলে এই দুটো ল্যামডা হাফ যদি আমরা অ্যাড করি, আসলে আমরা যখন এটা করেছিলাম তখন হলো যে আমরা উপরে যখন গিয়েছিলাম তখন কি করেছিলাম? বিয়োগ করেছিলাম। তাহলে এইখানে যদি আমাদের অ্যাড করি, তাহলে অ্যাড করলে এখানে দেখো টুয়াইস মিউ টি cos θ প্লাস কি হবে? λ/2। λ/2। তাই যদি হয়, এখানে একটু তোমরা দেখো, এইটা আমাদের আগের ক্যালকুলেশনটা তো ঠিক ছিল। এটা তোমরা একটু দেখো, এটা প্লাস হবে না মাইনাস হবে, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো যে আমাদের আগের ডেটা থেকে পরের ডেটায় আসলে এটা অ্যাড হবে না সাবট্রাকশন হবে। এনিওয়ে রেজাল্টটা একই হবে, বাট তোমরা একটু এটা একটু চেক করে দেখো। তো তাহলে যদি ধরো আমরা এখানে অ্যাড ধরি প্লাস ল্যামডা, তাহলে ইকুয়াল টু n ল্যামডা, রাইট? তাই তো?
তাহলে ডান পাশে আমার একটা মাইনাস আসে, তাহলে n minus 1 lambda is still integer, তো we can replace that with কি n lambda, এটা হলো ওয়ান ওয়ে। আর যদি নাকি তোমরা একটু দেখে নিও এই জিনিসটা, যেহেতু অন ক্লাস এটা আমার একটু ক্যালকুলেশন করতে সময় লাগবে, বাট আই ওয়ান্ট টু লিভ ইট ইউ ফর হোমওয়ার্ক। তোমরা একটু করে দেখো, যেটা রাইট হয় তোমরা ওটাই লিখো। তাহলে এইখানে যদি আমরা মাইনাস ল্যামডা ধরি ফর ইনস্ট্যান্স, ক্যালকুলেশন করে তোমরা দেখো, তাহলে কি হবে, এখানে n প্লাস 1 ল্যামডা, রাইট? তো n প্লাস 1 স্টিল দ্যাট উইল গিভ ইউ ইন্টিজার, তার মানে হলো যে আমরা n ল্যামডা লিখতে পারি। তো তাহলে ডার্ক রিং এর ক্ষেত্রে আমাদের কি হবে, যদি আমাদের এখানে মাইনাস হয় তাহলে আমাদের এই টুয়াইস n প্লাস কি ছিল, প্লাস 1 ল্যামডা বাই 2, তার মানে হলো যে তোমাকে এই এটা যদি ডান দিকে নাও তাহলে স্টিল দ্যাট উইল গিভ ইউ দিস রেজাল্ট। তোমরা এটা একটুখানি চেক করে দেখো। আদারওয়াইজ এটা একই জিনিস, সেটা হলো যদি আমরা ব্রাইটিং এর ক্ষেত্রে কনসিডার করি, যেটা আমরা আগের বারে ডার্কিং এর ক্ষেত্রে পেয়েছিলাম, তাহলে টুয়াইস টি ইকুয়াল টু n ল্যামডা, আর ব্রাইটিং এর ক্ষেত্রে হলো টুয়াইস টি ইকুয়াল টু টুয়াইস n প্লাস 1 ল্যামডা হাফ। এটা প্লাস অথবা মাইনাস হতে পারে, তোমরা একটু এটা চেক করে নিও। তো যেই জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো যে দেখো, এই যে ব্রাইট রিং এর ক্ষেত্রে যেটা নাকি আমরা আগের বারে কি পেয়েছিলাম, আমরা এটা ডার্ক রিং এর ক্ষেত্রে পেয়েছিলাম, তার মানে এই কন্ডিশনটা, তার মানে হলো যে আগের বার যেখানে আমরা ডার্ক রিং পেয়েছিলাম সেখানে আমরা ব্রাইট রিং পাবো। তার মানে হলো যে আমরা ট্রান্সমিটেড লাইটের ক্ষেত্রে যদি নিউটনস রিং কনসিডার করি তাহলে আমাদের এটা কি হবে, এইটা আমাদের ব্রাইট রিং হবে। তো এইটা বোঝার জন্য তুমি আরেকটা জিনিস যেটা করতে পারো সেটা হলো যে এখানে দেখো, এই আলোটার কোনো ফেজ চেঞ্জ হচ্ছে না, এই আলোটার কোনো ফেজ চেঞ্জ হচ্ছে না, আর এই এই যে রেটা আসছে তার ফেজ চেঞ্জ কয়বার হচ্ছে, এই যে একবার নিচের সারফেসে ফেজ চেঞ্জ হচ্ছে, আরেকবার এই যে এখানে ফেজ চেঞ্জ হচ্ছে, তাহলে মোট ফেজ চেঞ্জ কত হলো, পাই প্লাস পাই, মানে হলো টুয়াইস পাই। তো টুয়াইস পাই ফেজ চেঞ্জ হওয়া মানে কি, তার মানে হলো টুয়াইস পাই ফেজ চেঞ্জ হওয়ার মানে হলো যে ইট লুকস লাইক যেটার কোনো ফেজ চেঞ্জ ঘটেনি, তার মানে দে আর ইন ফেজ। আর সেই কারণেই আমাদের সেন্টারটা ব্রাইট হচ্ছে। এখন যদি আমরা একইভাবে ওই যে টি ইকুয়াল টু আর স্কোয়ার বাই টুয়াইস আর আমরা বসাই, তাহলে একইভাবে আমরা এই ডার্ক রিং এর জন্য রেডিয়াস পাবো, এবং ব্রাইট রিং এর জন্য আমরা রেডিয়াস পাবো, এবং রেস্ট অফ দ্য থিংস ইউ ক্যান ডু দ্যাট। কারোর কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, কোনো কোশ্চেন আছে তোমাদের? না স্যার। আচ্ছা, যদি না না স্যার, থাকে বুঝতে তাহলে পারছি। আমরা এই নিউটন রিং এর সাহায্যে কি করে আমরা কোনো মনোক্রোমেটিক লাইটের ওয়েভলেন্থ নির্ণয় করতে পারি সেটা আমরা একটু পড়বো। তো আমরা এখানে সোডিয়াম লাইট বলেছি বিকজ তোমরা জানো যে আমাদের ল্যাবরেটরিতে সাধারণত সোডিয়াম লাইট ব্যবহার করা হয় মনোক্রোমেটিক লাইট হিসেবে। তো তোমরা জানো যে সোডিয়াম লাইট কিন্তু আসলে মনোক্রোমেটিক নয়, সোডিয়াম লাইটের দুটো ওয়েভলেন্থ আছে, একটা D1 লাইন আর একটা হলো D2 লাইন বলি, যেটা নাকি আমরা এর আগে তোমাদেরকে একটুখানি আলোচনাও করেছিলাম, অ্যালকালি মেটালের ক্ষেত্রে তোমাদেরকে বলেছি। তো সোডিয়াম যেহেতু অ্যালকালি মেটাল, তো তার এইটা ডাবলেট আছে, তোমাদের মনে আছে যে এটা স্পিনের জন্য হয়। তো একটা হলো কত 5890 আর একটা হলো 5896 অ্যাংস্ট্রম। তো তোমরা জানো যে দুটো খুব কাছাকাছি, যেহেতু সেজন্য এইটাকে খুব একটা ডিস্টিংগুইশ করা যায় না। তো খালি চোখে বা এমনি এক্সপেরিমেন্টাল পারপাসেও আমরা এটাকে কনসিডার করতে পারি যে এটা নেয়ার মনোক্রোমেটিক লাইট। তো কি করে আমরা এই লাইটের ওয়েভলেন্থ নির্ণয় করতে পারি? তো তোমরা জানো যে আমরা একটু আগেই আলোচনা করেছি কিভাবে এই নিউটন রিং ফর্ম করে। এখান থেকে আমাদের একটা এক্সটেন্ডেড সোর্সেস আছে, এবং এখানে আমাদের একটা কনভার্জিং লেন্স আছে যেটা নাকি এই সোর্সের ফোকাল প্লেনে, এবং এইখানে আমরা একটা গ্লাস প্লেট 45 ডিগ্রিতে রেখেছি, যার ফলে এই যে নিচের দিকে লাইট পড়ছে এবং তার ফলে এই যে রিফ্লেক্ট করছে আলো, একটা হলো এই প্লানো কনভেক্স লেন্সের নিচের সারফেসে, আর একটা হলো গ্লাস সারফেসে নিচের সারফেসে, এই দুটোর কম্বিনেশনের ফলে আমরা ইন্টারফারেন্স ফিল্ড পাচ্ছি। তোমাদেরকে একটুখানি আমি বলে রাখি যে এই যে
তোমরা ব্রিজলালের যে বই পড়ো এর মধ্যে বলা আছে, আই এম নট শিওর, প্রবাবলি, যে সম্ভবত এই যে নিউটনস রিংটা ফর্ম করে ইয়ার ফিল্মে। তো এই দ্যাটস রং বিকজ রিংটা তো ফর্ম করতে হলে তোমার কাছে আলো দুটো পৌঁছাতে হবে। তো আলো দুটো পৌঁছাতে হলে তো একটা হলো এই যে এটার লোয়ার সারফেসের থেকে রিফ্লেক্ট করছে, আর একটা হলো কোথায়, আর একটা হলো গ্লাস প্লেট থেকে। তো যেটা গ্লাস প্লেট থেকে রিফ্লেক্ট করছে সেটা না ইয়ার ফিল্মের মধ্যে থেকে আসলো, কিন্তু যেটা আমার লোয়ার সারফেস থেকে সেটা তো ইয়ার ফিল্মে যায়নি। তার মানে হলো যে তোমার এই রিংটা ফর্ম করবে, তোমার এখানে যদি তোমার একটা কি থাকে, এখানে যদি তোমার একটা স্ক্রিন থাকে তাহলে সেই স্ক্রিনে, অথবা তোমার যদি আই থাকে তাহলে তোমার আই, তার মানে তোমার রেটিনায়, যাতে নাকি তোমার এই সেন্স অফ ভিশনটা তৈরি হয়, বাট নট ইন দি ইয়ার ফিল্ম। এইটা তোমরা একটু মেক শিওর যে ইউ গট টু আন্ডারস্ট্যান্ড ইট। কারণ আলোটা তোমার কাছে আগে আসতে হবে, তারপর তো ইউ উইল গেট দি ইন্টারফারেন্স প্যাটার্ন। আচ্ছা, তাহলে এই অ্যারেঞ্জমেন্ট তোমরা এখানে দেখলা। এন্ড দেন তো তোমরা জানো যে যদি নাকি আমরা সে ধরো nth রিং এর ডায়ামিটার dn কনসিডার করি, তাহলে অলরেডি তোমরা পেয়েছো যে rn স্কয়ার ইকুয়াল টু n ল্যামডা, আর বিকজ আমরা স্কয়ার করলে স্কয়ার রুটটা থাকে না, আর rn ইকুয়াল টু তাহলে কি হবে dn বাই 2, এন্ড দেন স্কয়ার করলে কি হবে dn স্কয়ার বাই 4 ইকুয়াল টু n ল্যামডা। সো dn স্কয়ার ইকুয়াল টু আমাদের 4n ল্যামডা। এখন যদি আমরা n প্লাস mth ডার্ক রিং কনসিডার করি, তাহলে আমরা লাইকওয়াইজ n শুড বি রিপ্লেসড বাই n প্লাস m, আর রেস্ট অফ দ্য থিংস উইল রিটেন। এখন যদি আমরা এই যে 11 থেকে 10 যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা কি পাচ্ছি, dn প্লাস m স্কয়ার মাইনাস dn স্কয়ার ইকুয়াল টু 4m ল্যামডা। এবং এইখান থেকে আমরা ল্যামডা যদি ইভ্যালুয়েট করি, তাহলে ল্যামডা উইল গিভ ইউ কত, dn প্লাস m স্কয়ার মাইনাস dn স্কয়ার বাই 4m, যেখানে dn প্লাস m স্কয়ার মানে কত, এই n প্লাস mth রিং এর ডায়ামিটারের স্কয়ার, আর dn স্কয়ার মানে কত, nth রিং এর ডায়ামিটারের স্কয়ার। তাহলে এই দুটো ডিফারেন্স যদি তুমি বের করতে পারো, তোমরা সার্টেনলি যদি একটা মাইক্রোস্কোপ ব্যবহার করো, এখানে আমরা যেমনটা করেছি, এই একটা ট্রাভেলিং মাইক্রোস্কোপ যদি তুমি ব্যবহার করো, তাহলে তুমি সে ধরো nth রিং এর এবং n প্লাস mth রিং এর ডায়ামিটার তুমি মেজার করে নিতে পারো এইখান থেকে। আর তারপরে এখান থেকে তাহলে তোমরা দেখতে পাচ্ছ কি, dn স্কয়ার, আমার এখানে লিখতে ভুল হয়েছে, এটা যেহেতু n প্লাস m আমরা কনসিডার করেছিলাম নাকি, না ঠিক আছে, তাহলে এখানে কি পাচ্ছি আমরা, m ল্যাম মানে 4mr, তাহলে আমরা mটা পাচ্ছি n প্লাস m থেকে n এর পার্থক্যটা হলো m, আর এই রিং এর ডায়ামিটারের স্কয়ার তো তোমরা অলরেডি ইভ্যালুয়েট করেছো, এটা ডায়ামিটার স্কয়ার অলরেডি ইভ্যালুয়েট করেছো বা ডিটারমাইন করেছো। সো এখান থেকে আমরা এই ল্যামডাটাকে ডিটারমাইন করতে পারি। আবার যদি ধরো তুমি ল্যামডাটা জানো, যদি তোমরা ল্যামডাটা জানো, তাহলে এই যে প্লানো কনভেক্স লেন্সের লোয়ার সারফেসের যে রেডিয়াস অফ কার্ভেচার, সেই আরটা তুমি নিরূপণ করতে পারো। তাহলে ওয়ান ওয়ে, ল্যামডা জানলে তুমি আরটা নিরূপণ করতে পারো, এবং যখন তোমার আর জানা হয়ে যাবে তখন তোমরা এই ল্যামডাটা নিরূপণ করতে পারো রেস্ট অফ দা থিং মেজার করে নিয়ে। এবার আমরা আসি, যদি নাকি কোনো একটা লিকুইডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জানতে চাই এই নিউটন রিং এর সাহায্যে, তাহলে আমরা কি করব, তো একইভাবে আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা আছে, শুধুমাত্র আমরা এই অ্যারেঞ্জমেন্টটা রাখবো একটা মেটাল কন্টেনার সিতে, আর সবকিছু ঠিকই থাকবে। এখন দেখো, আমরা আগেও যে কাজটা করেছি সেই কাজটা আবারও করব। তো তোমরা জানো যে এই dn প্লাস m স্কয়ার ইকুয়াল টু 4n প্লাস m ল্যামডা আর, dn স্কয়ার 4n ল্যামডা আর, এটার পার্থক্য তো তোমরা অলরেডি জানো। তো এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো, সে ধরো আমরা 0 থেকে শুরু করে, তার মানে সেন্টার রিং এর তো ডায়ামিটার 0, তার মানে 1 2 3 4 সে ধরো 15 রিং পর্যন্ত বা 20 রিং পর্যন্ত আমরা যদি দেখি যে তাদের ডায়ামিটার কত, এবং ডায়ামিটারের স্কয়ারের সাথে রিং নাম্বার যদি আমরা প্লট করি, উই ক্যান ডু দ্যাট। এন্ড দেন আমরা যে কাজটা করতে পারি, এই যে অ্যারেঞ্জমেন্ট আমরা করলাম, এখানে যেই লিকুইডের আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জানতে চাই, সেই লিকুইডটা এখানে আমরা ঢালবো। এরপরে আর কোনো অ্যারেঞ্জমেন্টকে ডিস্টার্ব আমরা করব না, এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা রেখে আবার একই কাজটা করব আমরা এই ডিফারেন্ট রিং এর জন্য আমরা
ডায়ামিটারটা মেজার করব এবং তার স্কয়ার আমরা নিব। তো একটা কাজ আমরা করতে পারি, সেটা হলো যে তোমরা জানো যে এই টুয়াইস মিউটি কস থিটা ইকুয়াল টু কি n ল্যামডা ফর ডার্ক রিংস অলরেডি আমরা পড়েছি। তো আমরা মিউটা যেহেতু এখানে আমাদের ইয়ার ছিল আমরা অ্যাপ্রক্সিমেট করেছিলাম 1 দিয়ে রিপ্লেস করে, কিন্তু এখানে যেহেতু আমরা লিকুইড ব্যবহার করেছি তো এই মিউকে আমরা 1 দিয়ে রিপ্লেস না করে মিউকে মিউ দিয়ে আমরা রেখেছি, আর cos থিটাকে আমরা 1 দিয়ে রিপ্লেস করেছি। তাহলে কি হলো আমাদের টুয়াইস মিউটি ইকুয়াল টু n ল্যামডা, আর তোমরা জানো যে টি হলো আমাদের r স্কয়ার বাই টুয়াইস r। তো এইটা যদি আমরা এখানে দিই তাহলে তোমরা বাকি অংশটা ম্যানিপুলেট করতে পারবা অথবা সিম্পলিফাই করতে পারবা। তাহলে আমরা এখান থেকে সে ধর যখন লিকুইড ব্যবহার করেছি বা লিকুইড এন্ডোর্স করেছি তখন আমাদের এইটা ডায়ামিটার যদি ডি প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে dn প্লাস m প্রাইম স্কয়ার কত হবে 4n প্লাস m ল্যামডা r বাই মিউ। এবং আমরা nth রিং এর ডায়ামিটার স্কয়ার যদি আমরা নিই তাহলে কত হবে 4n ল্যামডা r বাই মিউ। পার্থক্য তাহলে কত হচ্ছে? পার্থক্য হচ্ছে 4m ল্যামডা r বাই মিউ। তাহলে এইখান থেকে দেখো, এখান থেকে আমরা মিউ ইভ্যালুয়েট করতে পারি। তাহলে মিউ কত? মিউ ইকুয়াল টু 4m ল্যামডা r বাই dn প্লাস m প্রাইম স্কয়ার মাইনাস dn প্রাইম স্কয়ার। এখন দেখো, যদি তুমি রেডিয়াস অফ কার্ভেচার জানো, ল্যামডা যদি তুমি জানো, যেই আলো তোমরা ব্যবহার করেছো, n প্লাস m এর রিং এর ডায়ামিটারের স্কয়ার যদি তুমি জানো, dn প্রাইম যদি তুমি জানো তার স্কয়ার তুমি ইভ্যালুয়েট করতে পারো, এবং এইগুলো এখানে রিপ্লেস করলে তুমি রিফ্রাক্টিভ ইনডেক্স পেতে পারো। সে ধরো তুমি ল্যামডা জানো না, যদি তুমি ল্যামডা না জানো তাহলে তোমরা জানো যে এর আগে আমরা এই যে ল্যামডার জন্য একটা এক্সপ্রেশন আমরা এখানে বের করেছিলাম, সেটা তোমরা জানো যে এই যে এটা এর আগে আমরা যেটা করেছি, এই যে এইটা যে করেছি। তো এই যে এই ইকুয়েশনটা এবং এই যে পরের ইকুয়েশনটা, এইটার যদি আমরা এই দুটোকে যদি আমরা ভাগ করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাই মিউ ইকুয়াল টু কত পাবো? আমরা মিউ ইকুয়াল টু পাবো dn প্লাস m স্কয়ার মাইনাস dn স্কয়ার বাই dn প্লাস m প্রাইম স্কয়ার মাইনাস dn প্রাইম স্কয়ার। এখানে দেখো শুধুমাত্র আমরা এই যে রিং এর ডায়ামিটার গুলো আমরা দুটো ওয়েতে মেজার করেছি। একটা হলো আমাদের যখন নাকি ইয়ার ইন্টারফেস ছিল তখন, সেটা হলো আমাদের নিউমিনেটর গুলো, আর ডিনোমিনেটরে আমরা কি করেছি যখন নাকি আমরা লিকুইড ঢেলেছি, লিকুইড এন্ডোর্স করার পরে আমাদের ডায়ামিটার গুলো। তো এটা যদি আমরা এখানে প্লট করি, এইদিকে আমাদের রিং নাম্বার আর এইদিকে হলো আমাদের ডায়ামিটার স্কয়ার, তাহলে এটা হলো আমাদের ইয়ারের জন্য আর এটা হলো আমাদের লিকুইডের জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ যে এইখান থেকে আমরা খুব সহজেই এই dn প্লাস m স্কয়ার মাইনাস dn স্কয়ার কত আমাদের ইয়ারের ক্ষেত্রে হলো আমাদের ab, আর লিকুইডের ক্ষেত্রে কত আমাদের a প্রাইম b প্রাইম। তো তার মানে হলো যে মিউ ইকুয়াল টু আমরা ab বাই a প্রাইম b প্রাইম যদি করি তাহলে এই গ্রাফ থেকে আমরা সরাসরি এই মিউ ডিটারমাইন করতে পারি। দ্যাটস ওয়ান ওয়ে। আমাদের মিউ, তাহলে এটা একটা ওয়ে যেটা নাকি আমরা গ্রাফিক্যাল মেথডে আমরা এই রিফ্রাক্টিভ ইনডেক্স নির্ণয় করতে পারলাম। আরেকটা হলো আমাদের আমরা সরাসরি এখান থেকে ক্যালকুলেশন করে মিউ আমরা ডিটারমাইন করতে পারি। একইভাবে আমরা এই যে যখন নাকি ল্যামডা নিরূপণ করেছিলাম সেটাও কিন্তু আমরা এই গ্রাফ থেকে করতে পারি। সেটা কত? আমরা জানি যে এই যে সেটা কত ছিল তোমাদের মনে আছে যে এখানে দেখো আমরা dn প্লাস m কি স্কয়ার মাইনাস dn স্কয়ার বাই 4mr। সো হোয়াট ডাজ ইট মিন? এটার মানে হলো যে তোমরা এইখান থেকে এই একই জিনিসটা তোমরা এইখান থেকে পেতে পারো। তার মানে হলো যে তুমি যদি এইখান থেকে এই স্লোপটা নাও তাহলে এই ভ্যালুগুলো এইখান থেকে নিয়ে নিরূপণ করতে পারো যে আমাদের এই ল্যামডাটা কত হবে। কারোর কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? নো স্যার। আচ্ছা, এইবার আমরা গত ক্লাসে তোমাদের মনে আছে যে আমরা প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি তোমাদেরকে একটু বলে দিব।
তো আমরা এইখানে এই ফেজ চেঞ্জ অন রিফ্লেকশন, তার মানে তোমরা এটাও দেখেছো যে ডেন্সার মিডিয়াম ইন্টারফেসে যে রিফ্লেকশন ঘটলে কি হয়, আমাদের ফেজ চেঞ্জ অকার করে। তো সেই জিনিসটা আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করছি। তোমরা গোটা ফিগারটা দেখতে পাচ্ছ কিনা? সরি, এখানে দেখো আমি ছোট করে নিলাম। এনিওয়ে, প্রথম অংশটা আমরা বড়ই দেখাই, তারপরে এটাকে ছোট করি। তো মনে করো যে আমাদের একটা ইনসিডেন্স রে এইখানে আমাদের এই যে ধরে নিচ্ছি যে এই দিকে আমাদের রেয়ার মিডিয়াম আর এই পাশে হলো আমাদের ডেন্সার মিডিয়াম। তো আমাদের এই অ্যামপ্লিটিউডের একটা ওয়েভ এখানে ইনসিডেন্ট হচ্ছে। তো ইনসিডেন্ট হলে কি হবে, তার একটা রিফ্লেকশন ঘটবে, তাই না? একটা পার্ট হলো রিফ্লেক্ট করবে, আর একটা পার্ট কি হবে, আর একটা পার্ট হলো আমার রিফ্রাক্ট করবে। তো যদি আমাদের এই রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এখানে R1 হয়, তাহলে এইটার অ্যামপ্লিটিউড কত হবে, AR1। ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট যদি T1 হয়, তাহলে এইটার অ্যামপ্লিটিউড কত হবে, AT1। এখন এইটাকে একটু ছোট করে নিই, তাহলে তোমরা গোটাটা দেখবা। প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি বলে যে তুমি যদি এই রে গুলোকে উল্টো ডিরেকশনে চালিত করো, তাহলে ইট উইল গেট ব্যাক কমপ্লিটলি। মানে কি? মানে হলো যে আমরা যদি এই রেটা কি, একটা হলো এই পথে গেছে আর একটা হলো এই পথে গেছে, তার মানে এটাকে যদি আমরা উল্টো দিকে চালিত করি, তাহলে এইটা আমাদের এখানে ফিরে আসার কথা, এটা এখানে ফিরে আসার কথা, এবং এটা কমপ্লিট হওয়ার কথা। তো আমরা একটু দেখি কিভাবে সেটা হয়। তো যদি আমাদের এটা কত ছিল, আমাদের AR1, তাই না? যদি আমাদের এটা উল্টো পথে চালিত করি, তাহলে কি হবে, এইটা এইখানে রিফ্লেক্ট করবে, তাহলে AR1 ছিল। এখন এইটা AR1 হলো আমাদের অ্যামপ্লিটিউড ছিল, আবার রিফ্লেক্ট করাতে কত হবে, AR1 স্কয়ার। আর রিফ্র্যাক্ট করাতে কি হবে, রিফ্র্যাক্ট করাতে হবে AR1 T1, বিকজ এখানে ট্রান্সমিট করছে, ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট আমরা T1 কনসিডার করেছি, তাহলে AR1 T1। এখন দেখো AT1 কে যদি আমরা রিভার্স করি, তাহলে কি হবে, এখানে একটা রিফ্লেকশন ঘটবে। তো আমরা এখানে রিফ্লেকশন কোএফিসিয়েন্টকে R2 কনসিডার করি। তাই যদি আমরা কনসিডার করি, তাহলে AT1 R2 অথবা AR2 T1। আর এটা যখন ট্রান্সমিট করবে, তখন আমাদের ট্রান্সমিশন কোএফিসিয়েন্টকে আমরা T2 কনসিডার করেছি। তাই যদি নাকি হয়, তাহলে এখানে আমাদের অ্যামপ্লিটিউড কত হবে, AT1 ছিল আর ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট হলো T2, তাহলে AT1 T2। এখন দেখো, আমরা যদি এই রেটা কনসিডার করি, এই রেটা কনসিডার করি, তাহলে এই দুটোর অ্যাডিশনের ফলে আমাকে পেতে হবে কত, A। তাহলে দেখো, AT1 T2 প্লাস AR1 স্কয়ার প্লাস AR1 স্কয়ার should give you A। তাহলে আমরা সেটাই লিখেছি। এখন যদি আমরা A কে দুই পাশ থেকে এলিমিনেট করি, তাহলে কি পাচ্ছি আমরা, T1 T2 ইকুয়াল টু 1 মাইনাস R1 স্কয়ার। তোমাদের নিশ্চয় মনে আছে যে প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি আমরা TT প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস R স্কয়ার লিখেছিলাম। তোমরা নিশ্চয় খেয়াল করতে পারবা, গত ক্লাসে যখন আমরা এই যে মাল্টিপল রিফ্লেকশনের ক্ষেত্রে ইন্টারফারেন্স পড়ছিলাম, তখন তোমাদের মনে আছে যে আমরা T1 T2 ইকুয়াল টু 1 মাইনাস R স্কয়ার লিখেছিলাম। এবার আসি আমরা এই যে দ্বিতীয়টার ক্ষেত্রে, এই যে এই অংশটা কত, AR1 T1 প্লাস AR2 T1। তাহলে AR1 T1 প্লাস AR2 T1, তাহলে এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি, AT1 R2 লিখেছি। এনিওয়ে তোমরা এটাকে তোমাদের মতো করে লিখতে পারো। এন্ড দ্যাট শুড গিভ ইউ কত, এই রেটা কিন্তু আসলে ছিল না, এখানে ছিল না। তো যদি না থাকে, তাহলে দ্যাট শুড গিভ ইউ কত, দ্যাট শুড গিভ ইউ 0। তাহলে আমরা 0 লিখেছি। আর 0 যদি লিখি, তাহলে এখন দেখো এ আর মানে AT1 দুটো পার্টে আছে, তাহলে AT1 কে যদি আমরা আইসোলেট করে নিই, তাহলে বাকিটুকু কি থাকে, বাকিটুকু থাকে তোমরা দেখতে পাচ্ছ R2 ইকুয়াল টু মাইনাস R1। এখন দেখো, তোমাদের নিশ্চয় মনে আছে যে আমরা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট R কনসিডার করেছিলাম। তোমরা নিশ্চয় খেয়াল করতে পারবা, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট আমরা R কনসিডার করেছিলাম, নট R প্রাইম, বাট T এর ক্ষেত্রে আমরা কনসিডার করেছিলাম কি, T প্রাইম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ T প্রাইমই হয়, বাট R2 আর R1 কিন্তু একই জিনিস, ভ্যালু সেম। সেই জন্য আমরা
এই কোশ্চেনটা আমি আসলে তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম, কারণ তোমরা জিজ্ঞেস করোনি যে স্যার টি টি প্রাইম ধরলেন কিন্তু আর আর প্রাইম তো ধরলেন না, আর আর এর বেলায় তো দুটোই আর আমরা আপনি কনসিডার করলেন। এনিওয়ে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই কারণে আমরা দুটোই আর কনসিডার করেছি, নট আর আর প্রাইম বা r1 r2 আমরা ধরিনি। তো তোমরা এখানে দেখছো যে r2 ইকুয়াল টু মাইনাস r1। হোয়াট ডাজ ইট মিন? এটার মানে হলো যে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে গেলে মাধ্যমের পরিবর্তনের ফলে তাহলে রিফ্লেকশন যে কোএফিসিয়েন্ট সেখানে আমাদের ফেজ চেঞ্জ অকার করে, সেই জন্য আমাদের এখানে একটা নেগেটিভ সাইন। তো যেটা তোমরা আগেও দেখেছো, তার মানে এইটা এই যে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক রিলেশন থেকে বা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে অলরেডি ডিরাইভ করা গেছে যে যদি নাকি রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়াম ইন্টারফেসে লাইট রিফ্লেক্ট করে তাহলে তার ফেজ চেঞ্জ পাই অকার করে। কারো কোনো কোশ্চেন আছে? No, sir. আচ্ছা, এবার আমরা আসি ডিফ্রাকশন অফ লাইটে। তো তোমরা দেখেছো যে এই যে যদি নাকি আমাদের জানালা খোলা থাকে তাহলে সেখান দিয়ে আলো আসে, তাই না? সূর্যের আলো পড়ে এবং সেখানে তোমাদের মনে হয় যে এই যে আলো আসছে সেটা স্ট্রেট লাইন পথে। আবার যদি তুমি আলোর পথে একটা অবস্টাকল দাও তাহলে দেখা যায় যে একটা শার্প শ্যাডো কাস্ট করে এবং স্ক্রিনের উপর তুমি দেখতে পাও যে সেখানে একটা শ্যাডো পড়েছে এবং তুমি দেখবা যে এই ধার ঘেঁষে এই শ্যাডোটা। তার মানে এইটা তোমরা এর আগেও শুনেছো যে এই নিউটনস কর্পাসকুলার থিওরি দিয়ে খুব সহজেই ব্যাখ্যা করা যায় যে রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট। কিন্তু কিন্তু যদি নাকি আমাদের স্লিটটা যেমন তোমরা ল্যাবরেটরিতে দেখেছো বা এই ওপেনিংটা খুব ন্যারো হয়, সেটা সার্কুলার অ্যাপারচার হতে পারে বা স্লিট হতে পারে। এটি যদি খুব ন্যারো হয়, এই ন্যারো মানে কি বা ছোট মানে কি, এটা কম্পেয়ার টু দি ওয়েভলেন্থ অফ লাইট যদি নাকি হয়, তাহলে তুমি দেখবা যে এই লাইট খানিকটা জিওমেট্রিক্যাল শ্যাডোর মধ্যে চলে যায়। তো তার মানে হলো যে আলোর খানিকটা বেন্ডিং হয়। তুমি যদি একটা অবস্টাকল প্লেস করো তাহলেও যেমনটা নাকি আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে যদি নাকি আমাদের এখানে একটা সোর্স থাকে এবং এখানে যদি আমাদের একটা ওপেনিং থাকে, তাহলে এখানে যদি আমরা একটা স্ক্রিন প্লেস করি তাহলে রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট উইল গিভ ইউ যে আমাদের এই যে এ বি অংশটা শুড বি ইলুমিনেটেড, আর এর উপরে শুড বি জিওমেট্রিক্যাল শ্যাডো, বির নিচে শুড বি জিওমেট্রিক্যাল শ্যাডো। কিন্তু দেখা যায় যে এই ওপেনিংটা যদি অত্যধিক ছোট হয়, তার মানে হলো এই ছোট মানে হলো কম্পেয়ার টু দি ওয়েভলেন্থ অফ লাইট, তাহলে দেখা যায় যে এই জিওমেট্রিক্যাল শ্যাডোর মধ্যেও আলো খানিকটা যায়। তো এই যে এনক্রসমেন্ট অফ লাইট অথবা বেন্ডিং অফ লাইট ইন দি জিওমেট্রিক্যাল শ্যাডো, তো সেটা নাকি যদি আমরা একটা অবস্টাকল ব্যবহার করি, এই অবস্টাকলটাও হতে হবে তোমার এই লাইটের ওয়েভলেন্থের সাথে কম্পারেবল। তাহলে আমরা যদি এখানে একটা স্ক্রিন প্লেস করি তাহলে দেখবো যে এই যে এ বি শুড বি জিওমেট্রিক্যাল শ্যাডো, কিন্তু বাস্তবে দেখা যাবে যে কিছুটা এর নিচে এবং বি এর উপরে খানিকটা ইলুমিনেটেড হয়। তাহলে এই যে প্রসেসটা, এই যে ফেনোমেনাটা, তার মানে এই যে এনক্রসমেন্ট অফ লাইট ইন দি জিওমেট্রিক্যাল শ্যাডো ডিউ টু হোয়াট, ডিউ টু স্মল ওপেনিং অর স্মল কি অবস্টাকল, তার মানে এই যে বেন্ডিং অফ লাইট বা এনক্রসমেন্ট অফ লাইট, এইটাই হলো আমাদের ডিফ্রাকশন অফ লাইট। তো তোমরা জানো যে তোমরা যদি এই চোখ আধা বোঝা করে যদি একটা উজ্জ্বল আলোর দিকে তাকাও তাহলে তোমরা দেখতে পাও যে এই ডিফ্রাকশন ফেনোমেনা দেখা যায়। বা যখন তোমার এই যে পাহাড়ের কাছে বা পর্বতের পাহাড় পর্বত দেখতে গেলে মানুষ দেখা যায় যে উল্টো পাশে যখন সূর্য ওঠে তখন এই যে বর্ডারে দেখা যায় কি এখানে আমরা দেখতে পাই যে এই যে কালার্ড স্পেকট্রা, যেগুলো নাকি আমাদের কমন এক্সপেরিয়েন্স, যেটাকে আমরা ডিফ্রাকশন অফ লাইট বলতে পারি। তো তোমরা জানো যে এই ডিফ্রাকশন অফ লাইট হলো দুই রকমের, একটা হলো ফ্রনহফার ডিফ্রাকশন অফ লাইট আর একটা হলো ফ্রেনেল ক্লাস অফ ডিফ্রাকশন লাইট। তো তোমরা জানো যে ফ্রনহফারের ক্ষেত্রে কি হয়, ফ্রনহফারের ক্ষেত্রে আমরা কনসিডার করি বোথ সোর্স এবং স্ক্রিন দ্যাট শুড বি at a very large distance। অনেক ক্ষেত্রে আমরাকে ইনফাইনাইট ডিস্টেন্স বলে থাকি। তার মানে সে ধরো সূর্য আমাদের থেকে অনেক দূরে আছে, তাই না? তেমনি স্ক্রিনটাকেও যদি আমরা ওইরকম অনেক দূরে প্লেস করি এবং তারপরে এখানে যদি আমাদের একটা অ্যাপারচার থাকে তাহলে যেই
ডিফ্রাকশন ফেনোমেনা হবে সেটাকে আমরা বলতে পারি ফ্রনহফার ডিফ্রাকশন। আর ফ্রেনেল ডিফ্রাকশনে কি হয়? ফ্রেনেল ডিফ্রাকশনে আইদার সোর্স অথবা স্ক্রিন অথবা দুটোই তোমার ফাইনাইট ডিস্টেন্সে থাকতে হবে, তাহলে সেটাকে বলি আমরা ফ্রেনেল ক্লাস অফ ডিফ্রাকশন বা ফ্রেনেল ডিফ্রাকশন। তো তোমরা জানো যে ফ্রনহফার ডিফ্রাকশন আমরা খুব সহজে অবজার্ভ করতে পারি, বিকজ আমরা ল্যাবরেটরিতে কি করি, ল্যাবরেটরিতে আমাদের স্পেকট্রোমিটার থাকে এবং এই যে স্পেকট্রোমিটারে একটা কলিমিটার থাকে যেখানে তোমার আলো ইট মেক্স দি আর রেন্ডার দি রেজ প্যারালাল। আবার কি থাকে, আমাদের আইপিস থাকে বা কলিমিটার থাকে। তো এই কলিমিটারটা কি করে, কলিমিটারটা এই আলোকে প্যারালাল করে। সো তোমরা এই একটা স্পেকট্রোমিটার ব্যবহার করে খুব সহজেই ফ্রনহফার ডিফ্রাকশন স্টাডি করতে পারো। এবার আমরা আসি ফ্রনহফার ডিফ্রাকশন ডিউ টু সিঙ্গেল স্লিট। তো এখানে তোমরা দেখো আমরা যেটা করেছি, আমাদের একটা অ্যাপারচার আছে এবি এবং এই এবি অ্যাপারচারের উইডথ হলো আমাদের স্মল এ। আমাদের একটা সোর্স এস আছে যার ফোকাল প্লেনে আমরা একটা কনভার্জিং লেন্স L1 আমরা রেখেছি, আর এই যে অ্যাপারচার, এই অ্যাপারচার থেকে খানিকটা দূরে আমরা একটা কনভার্জিং লেন্স L2 আমরা প্লেস করেছি এবং এই L2 ফোকাল প্লেনে আমাদের একটা স্ক্রিন MN আমরা প্লেস করেছি। এখন দেখো এই যে সোর্স থেকে যে আলো আসছে, হাইজেন্স প্রিন্সিপল বলে যে আমাদের একটা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট সে ক্রিয়েট করবে এবং এইখান থেকে এটা সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করবে এবং প্রত্যেকটা পয়েন্ট আমাদের সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করবে এবং সেখান থেকে আলো আবার কি হবে, স্প্রেড করবে। তো একটা ওয়ে হলো যে আমরা যদি নাকি এই যে এসপি বরাবর যে একটা লাইন আমরা কনসিডার করছি যেটা নাকি আমাদের স্ক্রিনের সাথে পারপেন্ডিকুলার, এর প্যারালালি যেই ওয়েভ ট্রেন গুলো আসবে সেইগুলো আমাদের পি বিন্দুতে মূল্যায়িত হবে এবং তোমরা দেখতে পাচ্ছ এ বি থেকে এদের পাথ ডিফারেন্স কত, এদের কোনো পাথ ডিফারেন্স নাই, তার মানে দে আর ইন ফেজ। আর ইন ফেজে হলে কি হবে, এই জায়গাটা আমাদের ব্রাইট ফেজ তৈরি করবে। এখন যদি নাকি আমরা এই যে এ কিউ এর সাথে একটা অ্যাঙ্গেল থিটা কনসিডার করি, যে একটা অ্যালাইন্ড অ্যাঙ্গেল থিটাতে যদি আমার রেগুলো আসে, তো সেই রেগুলো সে ধরো পি প্রাইমে এসে মিলিত হবে। এখন এই পি প্রাইমের ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন কেমন হবে, এইটা ব্যান্ড হতে পারে এটা তোমাকে ব্রাইট ব্যান্ড দিতে পারে বা ডার্ক ব্যান্ড তোমাকে দিতে পারে ডিপেন্ডিং আপন দি সিচুয়েশন। তো এখন দেখো আমরা যদি এই যে দুটো ওয়েভ ট্রেন আমাদের আসছে, একটা এ থেকে একটা বি থেকে, এই দুটোর মধ্যে যদি আমরা এই যে পাথের পার্থক্য জানতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমরা বি থেকে একটা নরমাল ড্র করি এই এ আর এর উপরে, তাহলে সেটা এল বিন্দুতে সেট করে। এখন যদি আমাদের এল বিন্দুতে সেট করে তাহলে তোমরা জানো যে সার্টেনলি এই অ্যাঙ্গেলটা যদি আমাদের থিটা হয়, এটা যদি আমাদের থিটা হয় তাহলে কি এই অ্যাঙ্গেলটাও থিটা হয়। সবাই বুঝতে পারো তো এটা? বুঝতে পেরেছো? যদি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ইট শুড বি থিটা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? জি স্যার। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা এইখান থেকে পাথের পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ যে এটা যেহেতু আমরা নরমাল ড্র করেছি, তার মানে এইখান থেকে আলো এই পর্যন্ত আসতে যেই পাথ অতিক্রম করছে এবং এই বি বিন্দু থেকে আসতে যে পাথ অতিক্রম করছে দুটো সেম, কিন্তু অতিরিক্ত কতটুকু, এল। তাহলে আমরা এইখান থেকে এই এল নিরূপণ করতে পারি। তো তোমরা জানো যে cos θ ইকুয়াল টু কত, cos θ ইকুয়াল টু ab বাই এল। বাট আমাদের সুবিধা হলো যদি আমরা sin θ নিই, তাহলে sin θ ইকুয়াল টু কত, sin θ হলো al বাই কি ab। তো আমরা সেটা এখানে লিখেছি, sin θ হলো al বাই ab। তো তোমরা অলরেডি জানো যে আমাদের এই যে ওপেনিং অ্যাপারচার এর উইডথ আমরা a কনসিডার করেছি, তাহলে sin θ ইকুয়াল টু al বাই a। তাহলে al আমরা কত পাই, al আমরা পাচ্ছি a sin θ। এখন
এ সাইন থিটা যদি নাকি আমাদের এন ল্যামডা হয়, আমরা এই যে যেহেতু এখানে একটা এন প্লেস করেছি সেই জন্য আমরা এখানে একটা এন সাবস্ক্রিপ্ট ব্যবহার করেছি। এ সাইন থিটা এন ইকুয়াল টু যদি এন ল্যামডা হয়, তাহলে দ্যাট উইল গিভ ইউ কি, দ্যাট উইল গিভ ইউ মিনিমাম, দ্যাট উইল গিভ ইউ মিনিমাম। তার মানে সাইন থিটা এন ইকুয়াল টু এন ল্যামডা বাই এ, এটা হলো তোমার মিনিমাম কন্ডিশন। আমরা এখানে এই যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা এখানে দেখিয়েছি। তো আগেই আমরা বলেছি এই যে সেন্টারটা আমাদের ম্যাক্সিমাম হবে বা এইটা আমাদের ব্রাইট হবে। তো এই যে সেন্ট্রাল ম্যাক্সিমামের উইডথটা কত হবে সেটা আমরা নিরূপণ করতে পারি এই পি প্রাইম যদি আমাদের ফার্স্ট মিনিমাম হয় এবং এই দিকে আমরা আরেকটা পি প্রাইম যদি আমরা পাই, তো এই পি থেকে পি প্রাইমের ডিসটেন্সকে আমরা এক্স কনসিডার করেছি। তো ফার্স্ট মিনিমাম কনসিডার যদি আমরা করি তাহলে সেখানে আমরা এই n ইকুয়াল টু 1 বসাবো। তাই যদি বসাই আমরা তাহলে কি পাচ্ছি, সাইন থিটা n ইকুয়াল টু ল্যামডা বাই এ। আর আমরা যদি এইটা কনসিডার করি যে আমাদের এই যে স্কেচটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই যে লেন্স L2 থেকে যদি আমাদের স্ক্রিন অনেক অনেক দূরে হয়, তাহলে এই যে এখান থেকে আমাদের যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা কত? তো তোমরা জানো যে অলরেডি যে এই স্ক্রিনটা হলো আমাদের লেন্সের ফোকাল প্লেনে আছে, তার মানে হলো যে এই ফোকাস দূরত্বে। সো আমরা সেই ক্ষেত্রে এইটা আমাদের মনে হবে যে এইটা অনেক কাছে। তার মানে অল্টারনেটলি আমরা বলতে পারি যে এক্স বাই এই লেন্থ হলো আমাদের কি, এটা হলো আমাদের কি, আমরা সাইন থিটা ইকুয়াল টু এটা লিখতে পারি যে এক্স বাই এফ। তো তাই যদি নাকি আমরা লিখি, তাহলে এর আগে আমরা কি পেয়েছি, সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা বাই এ। তাহলে এই দুটোকে যদি আমরা কম্বাইন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স বাই এফ ইকুয়াল টু ল্যামডা এ বাই এ আর এক্স ইকুয়াল টু এফ ল্যামডা বাই এ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই এক্সটা কি, এক্সটা হলো আমাদের ফার্স্ট মিনিমার যেই দূরত্ব সেইটা পি বিন্দু থেকে। তাহলে আমাদের এই সেন্ট্রাল যে ম্যাক্সিমাম তার উইডথ কত হবে, তাহলে উল্টো পাশেও আমাদের একই সমান যে ডিসটেন্স সেটা আমাদের দেখতে হবে, তাহলে সেটাও এক্স হবে এবং সেটা হবে এফ ল্যামডা বাই এ। তাহলে আমরা কি পাবো, আমরা টুয়াইস এক্স ইকুয়াল টু টুয়াইস এফ ল্যামডা বাই এ। এইটা হলো আমাদের কি, সেন্ট্রাল ম্যাক্সিমামের উইডথ। কারো কোনো কোশ্চেন ছিল এই পর্যন্ত? না স্যার। আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে আরেকটা জিনিস আমরা এখানে বলে রাখি, সেটা হলো যে এ সাইন থিটা n ইকুয়াল টু n ল্যামডা কে আমরা বলছি কি, এইটা হলো আমাদের মিনিমা কন্ডিশন। তো লাইকওয়াইজ আমাদের ম্যাক্সিমাম কন্ডিশন হবে টুয়াইস n প্লাস 1 ল্যামডা বাই 2। তো আমরা সেটা নিয়ে আলোচনা করব মোস্ট প্রবাবলি পরবর্তী ক্লাসে। বাট এখানে আমি আরো কিছু জিনিস তোমাদেরকে একটু বলি, সেটা হলো যে আমাদের এই যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা হবে পি প্রাইমে যদি আমাদের ইন্টেন্সিটি আমরা আই কনসিডার করি এবং আমাদের এই যে ইনসিডেন্ট যে ওয়েভ তার ইন্টেন্সিটি যদি আমরা আই নট কনসিডার করি, তাহলে ইকুয়াল টু হবে আই নট ইনটু সাইন স্কয়ার বিটা বাই বিটা স্কয়ার, যেখানে বিটা ইকুয়াল টু পাই বাই ল্যামডা এ সাইন থিটা। তো তোমাদের জন্য আমি এটা একটু হোমওয়ার্ক রাখতে চাই, সেটা হলো যে এই যে আই ইকুয়াল টু আই নট সাইন স্কয়ার বিটা বাই বিটা স্কয়ার, অনেকে এই বিটার পরিবর্তে আলফা ব্যবহার করে। তোমরা এইগুলোকে এই বিটার জায়গায় আলফা আছে বলে এটা ঘাবড়াবার কোনো কিছু কারণ নাই। তো এটা বিটাই হোক বা আলফা হোক বা অন্য কোনো কিছু হোক, ইট ডাজ নট ম্যাটার। তোমরা এই এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করবা, এটা তোমাদের হোমওয়ার্ক। তাহলে এই আই ইকুয়াল টু আই নট সাইন স্কয়ার বিটা বাই বিটা স্কয়ার, এইটা হলো আমাদের এই যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন। তো সেটা আমরা এখানে এই ডিস্ট্রিবিউশনটা দেখিয়েছি, যেখানে বিটা হলো আমাদের কি, বিটা হলো পাই বাই ল্যামডা এ সাইন থিটা। এ তো তোমরা অলরেডি জানো, এ হলো আমাদের এই যে সিঙ্গেল স্লিটের অ্যাপারচারের যে উইডথ, আর থিটা হলো কি, থিটা হলো আমাদের অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন।
তো এইটা যদি আমাদের ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন হয় তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা এখানে আসি। যদি এই ইকুয়েশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে ডিআই ডি বিটা যদি আমরা করি তাহলে আই নট তো ফিক্সড, তাহলে বাকি অংশ কি থাকে? সাইন স্কোয়ার বিটা ছিল, তাহলে টুয়াইস সাইন বিটা কস বিটা, রাইট? নিচে বিটা স্কোয়ার ছিল। এবার এই সাইন স্কোয়ার বিটাকে আমরা ঠিক রাখি, এই বিটা স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে টুয়াইস বিটা, যেহেতু নিচে আছে তার মানে মাইনাস টুয়াইস বিটা কি হবে? -2 -1, তার মানে নিচে বিটা কিউব হবে, এন্ড দ্যাট শুড বি ইকুয়াল টু 0। তো এটা কি হবে? এটা আমাদের ম্যাক্সিমাম কন্ডিশন হবে, বিকজ আমরা অলরেডি মিনিমাম কন্ডিশন আলোচনা করেছি। তাহলে এখান থেকে দেখো টুয়াইস সাইন বিটা কস বিটা বাই বিটা স্কয়ারকে যদি আমরা কমন নিই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 1 - tan বিটা বাই বিটা ইকুয়াল টু 0। তো আমরা সাইন বিটা নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি, তাহলে বাকি অংশ কি থাকলো? 1 - tan বিটা বাই বিটা ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে তোমরা দেখছো tan বিটা ইকুয়াল টু বিটা। এখন তোমরা জানো যে এই ইকুয়েশনকে কি বলে? এই ইকুয়েশনকে বলে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, তাই না? এইটা কিন্তু তোমরা তোমাদের কারোর মাইক্রোফোন অন আছে, এটা একটু অফ করে নাও। আসিফুর, তুমি তোমার মাইক্রোফোনটা অফ করে নাও। কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারো। আচ্ছা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এইটা আমাদের সলভ করতে হবে, তাই না? তো ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন কিন্তু তুমি অ্যানালিটিক্যালি সলভ করতে পারো না। দুটো ওয়ে আছে, একটা হলো তুমি নিউমেরিক্যাল ওয়েতে তুমি সলভ করতে পারো, আর একটা হলো আমরা গ্রাফিক্যাল মেথডে সলভ করতে পারি। তো আমরা যদি গ্রাফিক্যাল মেথডে যাই তাহলে আমরা করতে পারি y = বিটা এবং y = tan বিটা যদি আমরা প্লট করি তাহলে সেই কাজটাই আমরা এখানে করেছি। দেখো y = বিটা, এখানে এটা আলফা বসানো হয়েছে, তো এই বিটার জায়গায় আলফা বসানো হয়েছে। এনিওয়ে, তো y = যদি তুমি আলফা বসাও বা y = tan আলফা বসাও তাহলে এই লাইনগুলো হলো তোমার এই y = tan আলফা লাইন, আর এই লাইনটা হলো y = আলফা লাইন বা y = বিটা বা y = tan বিটা লাইন। তো এই যেখানে ইন্টারসেক্ট করবে, এই ইন্টারসেকশন গুলো হলো আমাদের কি? এই ইন্টারসেকশন গুলো হলো আমাদের ম্যাক্সিমাম। তাহলে এই জায়গাগুলোতে আমরা ম্যাক্সিমাম পাবো। তো তোমরা এইখান থেকে দেখতে পাচ্ছ যে এই সেন্ট্রাল ম্যাক্সিমামটা ইন্টেন্সিটি অনেক হাই, এবং তারপরে তুমি বাকি ম্যাক্সিমাম গুলো যত যাবা তত আমাদের ইন্টেন্সিটি গুলো রিডিউস করে। আর কোনো কোশ্চেন আছে? তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? No. আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করতে চাই। তো তোমরা যেখানে থাকো না কেন সাবধানে থাকো, সুস্থ থাকো, এই শুভ কামনা করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।